ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর আবার তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আসলে সরকারি বিভিন্ন কাজের চাপে আমি নতুন নতুন ভিডিও আপলোড করতে পারছি না। তো যাই হোক, আমরা লাস্ট কোষে দেখি 15.1 এই অধ্যায়ের পার্ট 1-এ আমরা অঙ্ক 3, 5 এবং 7 এই 3টি অঙ্ক করেছিলাম। আজকে সেকেন্ড পার্ট অর্থাৎ পার্ট 2-তে আমরা 8, 12, 8, 10, 11 এবং 12 এই 4টি অঙ্ক নিয়ে আলোচনা করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে দেখো, আশা করি খুব ভালো লাগবে। দেখো 8-এর অঙ্কটাই কি বলছে। 8-এর অঙ্কটাই বলছে যে 1200 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য হলো 40 সেন্টিমিটার। তবে তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লিখি। এই হচ্ছে অঙ্ক। দেখো, আমি সময় বাঁচানোর জন্য প্রত্যেকবারের মতো আমি অঙ্কটা আগে খাতায় করে নিলাম, তারপর তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। তাহলে এখানে কি বলা হয়েছে বলো তো? 1200 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্রাকার জমি। তার মানে কি, আয়তক্ষেত্রাকার যে জমিটা আছে সেই জমির কিন্তু ক্ষেত্রফল বলে দিয়েছে 1200 বর্গ সেন্টিমিটার। আর কি বলেছে? জমিটির দৈর্ঘ্য 40 সেন্টিমিটার। তার মানে ওই যে আয়তক্ষেত্রাকার জমিটা আছে সেই আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল হলো 1200 বর্গ সেমি আর তার দৈর্ঘ্য হলো 40 সেন্টিমিটার। এখানে একটা জিনিস লক্ষ্য করো, ক্ষেত্রফল বলা আছে আর দৈর্ঘ্য বলা আছে, তাহলে তো প্রস্থ ইজিলি বেরিয়ে যাবে। কেন? আমরা জানি যে ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ। দেখো অঙ্কটার দিকে দেখো কি বলছে অঙ্কটাই বলছে যে আয়তাকার জমিটির ক্ষেত্রফল কত? 1200 বর্গ সেমি, এটা দেওয়া আছে। এবং আয়তাকার জমিটির দৈর্ঘ্য বলা আছে কত? 40 সেন্টিমিটার। তাহলে আয়তাকার জমিটির প্রস্থ কত হবে? ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলেই তো আমরা প্রস্থ পেয়ে যাব। কেন না? আমরা জানি যে ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে প্রস্থ পেতে গেলে আমাকে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করতে হবে, অথবা যদি এখানে প্রস্থ দেওয়া থাকতো দৈর্ঘ্য বের করতে হতো, তাহলে আমরা খুব সহজেই দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল ভাজিত প্রস্থ করতাম। রাইট? এবার দেখো, ক্ষেত্রফল 1200 বলা আছে, দৈর্ঘ্য কত? 40, কাটাকাটি করলাম 30 সেন্টিমিটার। 30 সেন্টিমিটার কি পেলাম? তার প্রস্থটা পেলাম। তার প্রস্থ এই দেখো, এখানে একটা আমি চিত্র এঁকেছি। দেখো, মনে করো এখানে সেই ABCD, এটা হলো সেই আয়তাকার জমি যেটার AB এই দৈর্ঘ্যটা বলা আছে কত? 40 সেন্টিমিটার। প্রস্থটা কিন্তু বলা নেই, এই প্রস্থটা কিন্তু বলা নেই। অন্যদিকে কি বলা আছে? এই আয়তাকার জমিটার মানে ক্ষেত্রফল বলা আছে, মানে এই যে জায়গাটুকু, এই আয়তাকার জমিটা এর পুরো ক্ষেত্রফল মানে যতটা জায়গা নিয়েছে সেটা বলা আছে কত? 1200। এই ক্ষেত্রফলকে যদি দৈর্ঘ্য দিয়ে ভাগ করি তাহলে আমরা প্রস্থ পেয়ে যাচ্ছি কত? 30। এবার লক্ষ্য করো, জমিটির দৈর্ঘ্য পেয়ে গেলাম 40 সেন্টিমিটার আর প্রস্থ পেয়ে গেলাম 30 সেন্টিমিটার। তাহলে আমরা এই কর্ণটার দৈর্ঘ্য পাবো না খুব সহজেই? দেখো, যদি আমি ABC এই ত্রিভুজটার কথা ভাবি, তাহলে এটা হলো একটা সমকোণী ত্রিভুজ। আর আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য থেকে যে সমকোণী ত্রিভুজের অতিভুজের স্কোয়ার মানে হলো লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার। তার মানে এক্ষেত্রে কি হবে? এটা হচ্ছে কর্ণ, এই আয়তাকার জমিটির এটা অ্যাকচুয়ালি কর্ণ। তাহলে আমাকে বলেছে যে এই কর্ণটার উপরে, এই যে এসি কর্ণ, এই কর্ণের উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। তো এই যে কর্ণ, তার উপরে যদি আমি একটা বর্গক্ষেত্র আঁকি, তাহলে বর্গক্ষেত্রের 4টি বাহুই, অর্থাৎ 1, 2, 3, 4টে, এই 4টা বাহুর দৈর্ঘ্যই তো এই এসি কর্ণের সমানই হবে, তাই না? তার মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি? আমরা তো জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে ওই বর্গক্ষেত্রটার বাহু স্কোয়ার, মানে একটা বাহু বলা থাকবে, সেই বাহুটাকে, বাহুর যে মান সেই মানটাকে আবার ওই মান দিয়ে গুণ করলে বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল পেয়ে যায়। তার মানে এখানে এই যে বর্গক্ষেত্র দেখো ACPQ, এই যে বর্গক্ষেত্রটা আমি এঁকেছি, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে হলো বর্গক্ষেত্রটার একটা বাহু হলো এসি, তার মানে এসি স্কোয়ার। এসি মানে তো অ্যাকচুয়ালিটা এই আয়তক্ষেত্রটির কর্ণ, তার মানে কর্ণ স্কোয়ার, ওটাই এখানে লিখেছি দেখো। অতএব ওই আয়তাকার জমিটির, এই ABCD আয়তাকার জমিটির কর্ণ বরাবর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হবে কর্ণর স্কোয়ার। আর কর্ণ স্কোয়ার মানে একটু আগে দেখলাম পিথাগোরাসের উপপাদ্য থেকে যে দৈর্ঘ্য স্কোয়ার যুক্ত প্রস্থ স্কোয়ার। তো কর্ণ স্কোয়ার সমান হচ্ছে দৈর্ঘ্য স্কোয়ার যুক্ত প্রস্থ স্কোয়ার। দেখো, দৈর্ঘ্যের মান তো 40 বইতে দেওয়াই আছে, আর এখন বের করলাম প্রস্থের মান 30, তো 30-এর স্কোয়ার, দৈর্ঘ্য স্কোয়ার মানে 40 স্কোয়ার, প্রস্থ স্কোয়ার মানে 30-এর স্কোয়ার। 40-এর স্কোয়ার দেখো 4 4 16, একটা শূন্যর বর্গ করলে দুটো শূন্য হয়, তাহলে 1600, তেমনি এখানে 900, 1600 আর 900 কত হয়? 2500 বর্গ সেন্টিমিটার। দিস ইজ অ্যান্সার। চলো পরের অঙ্ক 10-এর অঙ্কটা দেখি কি আছে। দেখো 10-এর অঙ্কটাতে বলছে যে একটি ঘরের
চার দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে 42 বর্গমিটার। একটা ঘরের 4টি দেওয়াল আছে, সেই 4টি দেওয়ালের মোট ক্ষেত্রফল হলো 42 বর্গমিটার। আর তার মেঝের ক্ষেত্রফল মানে ঘরটার যে মেঝে আছে সেই মেঝের ক্ষেত্রফল হলো 12 বর্গমিটার। এবার বলছে ঘরটির দৈর্ঘ্য যদি 4 মিটার হয়, মানে ঘরটার দৈর্ঘ্য যদি 4 মিটার হয় তাহলে তার উচ্চতা কত হবে সেটা লিখতে বলেছে, বের করতে বলেছে। চলো বের করি। অঙ্কে দেখো কি বলছে, ঘরটির মেঝের ক্ষেত্রফল বলে দিয়েছে 12 বর্গমিটার। এটা কিন্তু বলা আছে বইতে। ঘরটার মেঝের ক্ষেত্রফল হচ্ছে 12 বর্গমিটার, আর ঘরটার দৈর্ঘ্য বলে দিয়েছে 4 মিটার। তো ঘরটার মেঝের ক্ষেত্রফল, যে মেঝেতে ধরে নাও তুমি যে মেঝেতে বসে আছো যে ঘরে, সেই ঘরের মেঝের ক্ষেত্রফলটা যদি 12 বর্গমিটার হয় এবং তার ওই ঘরটার দৈর্ঘ্য যদি 4 মিটার হয়, তাহলে তার প্রস্থ পাবো না? আমরা তো জানি যে ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে ক্ষেত্রফলকে যদি আমি দৈর্ঘ্য দিয়ে ভাগ করি তাহলে ইজিলি প্রস্থ পেয়ে যাব। তাহলে এখানে তাই আমি করেছি। দেখো ঘরটির মেঝের প্রস্থ কত হবে, ঘরটির মেঝের প্রস্থ কত হবে, প্রস্থ হবে তোমার তার ক্ষেত্রফল কত 12 বর্গমিটার। তাহলে 12 বর্গমিটারকে তার দৈর্ঘ্য দিয়ে অর্থাৎ 4 দিয়ে যদি ভাগ করি তাহলে আমি তার প্রস্থ পেয়ে যাব না? কেন আমরা জানি তো যে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান হলো ক্ষেত্রফল। এটা আমরা জানি ক্ষেত্রফল। তাহলে আমাকে প্রস্থ বের করতে হবে, তাহলে এই ক্ষেত্রফলটাকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দেবো, তাই না? তাহলে দেখো 3 মিটার পেলাম। তাহলে ঘরটির দৈর্ঘ্য হলো 4 মিটার আর প্রস্থ হলো 3 মিটার। এবার মনে মনে ভাবো তুমি যে ঘরে বসে আছো সেই ঘরে তোমার সামনের দিকের অংশ, মেঝের সামনের দিকটাকে মনে করো দৈর্ঘ্য, এবং সামনের দিকটা যদি দৈর্ঘ্য আর তোমার ডান পাশটা মনে করো নাও প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হলো কত 4 মিটার আর প্রস্থ হলো কত 3 মিটার। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম। আমাকে কিন্তু ঘরটার উচ্চতা বের করতে বলেছে। এবার আমি কি আর পাচ্ছি দেখো, যদি কোনো ঘরে দৈর্ঘ্য আর প্রস্থ বলা থাকে তাহলে আমি ইজিলি ওই ঘরটার 4 দেওয়ালের ক্ষেত্রফল বের করতে পারবো। তবে এই ফর্মুলাগুলো একটু মুখস্থ রাখবে। তাহলে এখানে ঘরটির 4 দেওয়ালের ক্ষেত্রফল আবার বইয়ে কিন্তু বলা আছে কত 42 বর্গমিটার। ঘরটির 4 দেওয়ালের ক্ষেত্রফল কত 42 বর্গমিটার বলা আছে। এবার 4 দেওয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা কি, 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ ইন্টু উচ্চতা। এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ গণিত উচ্চতা, বা এই 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ এটা মানে কিন্তু ঘরটার পরিসীমা, মানে তুমি যে ঘরে বসে আছো সেই ঘরের চারপাশের যে পরিসীমা, মানে দৈর্ঘ্যযুক্ত প্রস্থ তারপর আবার দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, সেই জন্য 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। এটা হচ্ছে ঘরটার পরিসীমা। আর ইন্টু উচ্চতা মানে ঘরটার হাইট। এই তিনটের এই দুটো মানে পরিসীমার উচ্চতার গুণফল হলো তার 4 দেওয়ালের ক্ষেত্রফল। তাহলে ঘরটির 4 দেওয়ালের ক্ষেত্রফল আমরা ফর্মুলা জানি যে 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ ইন্টু উচ্চতা। আবার বইতে বলা আছে 4 দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে কত 42 বর্গমিটার। তাহলে হিসেব মতন এই 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ গণিত উচ্চতা মানে হলো 42। এবার দেখো তারপরের লাইনে 2 ইন্টু দৈর্ঘ্য তো পেয়ে গেলাম কত, বলা আছে 4 মিটার, আর প্রস্থ পেলাম কত 3 মিটার। মানগুলো বসিয়ে দিলাম। দেখো 2 ইন্টু 4 প্লাস 3 ইন্টু উচ্চতা আমাকে বের করতে হবে সমান এই পাশে 42। এবার উচ্চতা বের করতে হবে, উচ্চতাটাকে আমি রেখে দিলাম। বাকি এই অংশটুকুকে দেখো ভাগ করে দিয়েছি আমি কত, 4 আর 3 যোগ করলে কত হয় 7 হয়, 7-এর সাথে 2 গুণ করলে কত হয় 14 হয়। এই 14 দিয়ে দেখো ভাগ করে দিয়েছি বজ্রগুণনের নিয়ম অনুসারে। তাহলে উচ্চতা পেয়ে গেলাম কত 3 মিটার। অতএব ঘরটার উচ্চতা হয়ে গেল কত 3 মিটার। দিস ইজ অ্যান্সার। 10-এর দাগের অঙ্কটা তাহলে বুঝতে পারলে। চলো এবার 11-এর দাগের অঙ্কটা করি। দেখো 11-এর দাগের অঙ্কটাই বলছে যে সুজাতা 84 বর্গসেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তকার কাগজে ছবি আঁকবে। কাগজটির দৈর্ঘ্য এবং প্রস্থের অন্তর হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে সুজাতার কাগজটির পরিসীমা হিসাব করি। কি বলেছে, সুজাতা 84 বর্গসেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটা আয়তকার কাগজে ছবি আঁকবে। তার মানেটা কি, যে আয়তকার কাগজটায় ছবি আঁকবে সেই আয়তকার কাগজটার ক্ষেত্রফল বলে দিয়েছে কত 84 বর্গসেমি। তার মানে আয়তকার ওই কাগজটার ক্ষেত্রফল আমার জানা আছে 84 বর্গসেমি। এবার ওই কাগজটার কিন্তু দৈর্ঘ্য প্রস্থ বলা নেই, তার পরিবর্তে বলা আছে যে দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর হলো 5 সেন্টিমিটার। তার মানে দৈর্ঘ্য যা হবে প্রস্থ তার থেকে 5 সেন্টিমিটার কম হবে। আমরা প্রস্থকে সাধারণত দৈর্ঘ্য থেকে ছোট ধরি। তাহলে দৈর্ঘ্য যা হবে প্রস্থ তার থেকে 5 কম হবে।
যদি দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হয় প্রস্থ হবে 5 সেন্টিমিটার, দৈর্ঘ্য যদি 15 সেন্টিমিটার হয় তাহলে প্রস্থ হবে 10 সেন্টিমিটার, এরকম 5 সেন্টিমিটার কম বেশি হবে। তার মানে আমাকে দৈর্ঘ্য আর প্রস্থটাকে কিন্তু বের করতে হবে, তারপরে আমি তখন সোজা তার কাগজটির পরিসীমা অটোমেটিক বের করে নেব। এই হচ্ছে তোমার 11 দাগের অঙ্কটা। তাহলে আমি ধরে নিচ্ছি যে আয়তাকার কাগজটার দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, সেখানে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ বলা ছিল না, দৈর্ঘ্য প্রস্থ বলা ছিল না, শুধু বলা ছিল কি যে দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর হলো 5 সেন্টিমিটার। তাহলে ধরে নিলাম যে দৈর্ঘ্য হলো 1 সেন্টিমিটার, তাহলে আয়তাকার কাগজটির প্রস্থ কত হবে? x - 5 সেন্টিমিটার। দৈর্ঘ্য যা হবে তার থেকে 5 সেন্টিমিটার কম হবে কাগজটার প্রস্থ। এবার দৈর্ঘ্য আর প্রস্থ কিন্তু পেয়ে গেলাম। এবার আমরা কি জানি বলো তো? দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য হলো x আর প্রস্থ হলো x - 5, দৈর্ঘ্য গুণ প্রস্থ মানেই তো হচ্ছে ক্ষেত্রফল, আর সেই ক্ষেত্রফলটা কিন্তু বইতে বলা আছে কত? 84 বর্গ সেমি। এবার সমাধান করে নিচ্ছি, দেখো x স্কোয়ার, x ইন্টু 5 মানে 5x, মাইনাস আছে তাই মাইনাস 84, 84টাকে এই পাশে নিয়ে আনলাম। এবার দেখো এই যে এই জায়গাটাতে উৎপাদকে বিশ্লেষণ করতে হচ্ছে, x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 84, এইটার উৎপাদকে বিশ্লেষণ করে নিলাম। উৎপাদকে বিশ্লেষণ করার একটা ছোট্ট করে এখানে নিয়ম বলে দিচ্ছি, এটা নিয়ে আমি আলাদাভাবে উৎপাদকে বিশ্লেষণের একটি আলাদা ভিডিও দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। যেমন 84, এখানে x স্কোয়ারের আগে কোনো দেখো কোনো কিন্তু এখানে সহগ নেই, x স্কোয়ারের পূর্বে কোনো সহগ নেই। যদি এখানে কোনো সহগ না থাকে, এই জায়গায় যদি কোনো সহগ না থাকে, তাহলে সরাসরি আমরা এই যে ধ্রুবক পদটা আছে 84, তাকেই আমরা এমন দুটো সংখ্যায় ভাঙব যে দুটো সংখ্যাকে বিয়োগ করে যাতে 5 আসে। কেন বললাম বিয়োগ? ধ্রুবক সংখ্যাটার আগে যদি মাইনাস চিহ্ন থাকে, লক্ষ্য করো খুব ভালোভাবে, এখানে লক্ষ্য করো, ধ্রুবক সংখ্যার পূর্বে যদি মাইনাস চিহ্ন থাকে, তাহলে এই ধ্রুবক সংখ্যাটাকে এমন দুটো সংখ্যায় ভাঙব যাদেরকে গুণ করলে 84 হবে, আবার বিয়োগ করে যাতে ওই দুটো সংখ্যার বিয়োগফল যাতে 5 আসে। তো আমরা দেখো 84কে যদি ভাঙি তো কী পাবো বলো তো? 7 × 12 = 84 পাবো, 7 × 12 = 84 পাবো। এই যে কম্বিনেশন, আরও অন্যান্য দুটো সংখ্যার গুণফল কিন্তু 84 হয়, কিন্তু আমরা এই কম্বিনেশনটাই নিচ্ছি কেন? কারণ আমরা জানি যে 7 আর 12 গুণ করলে 84 হয়, আবার 12 থেকে 7 যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু 5 পাবো, তাই না? এই মাইনাস চিহ্ন থাকলেই যে দুটো সংখ্যা পাবো তাদের বিয়োগ করে আমাকে নিয়ে আসতে হবে। তাহলে বিয়োগ চিহ্ন দেখলে যে দুটো সংখ্যা পাবো সেই দুটোর বিয়োগ। আচ্ছা, এবার বিয়োগ যখন করব, বিয়োগটা করার সময় এই যে 12 পেলাম আর 7 পেলাম, তো বিয়োগ করার সময় 12 থেকে 7কে বিয়োগ করব। তাহলে 12 থেকে 7 বিয়োগ, এবার যেহেতু মাইনাস, দেখো -5x আছে, 5x এর আগে মাইনাস চিহ্ন আছে, তাহলে এই মাইনাসটা আমরা বড় সংখ্যাটার আগে মাইনাস দেবো আর ছোটোটার আগে প্লাস দেবো, এটাই হচ্ছে নিয়ম। সেই জন্য -12x + 7x আর -84 যেমন ছিল। তাহলে দেখো x স্কোয়ার থাকলো, -5xটা ভেঙে হলো কত? -12x + 7x, আর -84 যেমন ছিল। তার পরবর্তী লাইনে দেখো কমন নিয়ে, এগুলো আশা করছি তোমাদের বোঝাবার প্রয়োজন নেই। উৎপাদকে বিশ্লেষণ করে কি পেলাম? x - 12 × x + 7 = 0। এবার দেখো এই যে দুটো উৎপাদক পেলাম, ফ্যাক্টর পেলাম, একটা হলো x - 12, একটা হলো x + 7, এই দুটোর গুণফল 0 হবে কখন? এই দুজনের মধ্যে কাউকে না কাউকে একজনকে 0 হতে হবে, কারণ আমরা জানি কোনো সংখ্যার সঙ্গে 0কে গুণ করলে তবেই না 0 হয়। তাহলে এটা হয় এটা 0 হবে, না হয় এটা 0 হবে, দুজনের মধ্যে একজনা কেউ একটা 0 আছে। সেই জন্য লিখেছি অতএব হয় x - 12 = 0, অথবা x - 12 = 0, আর x - 12 যদি 0 হয় তাহলে x এর মান কত হবে? x কে রেখে দিলাম, -12 কই পাশে পাঠালে +12 হয়ে যায়, অর্থাৎ x এর ভ্যালুটা 12 আসে। অথবা দেখো এইটা থেকে 0 হতে পারে, অথবা যদি x + 7 এর ভ্যালু যদি 0 হয় তাহলে x এর মান কত হচ্ছে? x + 7 = 0 হলে x = -7। এটা অবাস্তব লিখেছি কেন? x মানে x কাকে ধরেছি বলো তো? x ধরেছি দৈর্ঘ্য, তো দৈর্ঘ্য কখনো নেগেটিভ হয়? দৈর্ঘ্য প্রস্থ মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এই সমস্ত জিনিসগুলো, মানে যে জিনিসের দৈর্ঘ্য আমরা মাপি সেগুলো কখনো নেগেটিভ হয় না, মাইনাস হয় না। টেম্পারেচার মাইনাস হয়, উষ্ণতা মাইনাস হয়, কিন্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এগুলো মাইনাস হয় না, তাই এটা এই মানটা আমরা নেব না। এক্স এর মান আমরা কত নেব? 12। তাহলে কাগজটার দৈর্ঘ্য এক্স মানে কি? এক্স মানে হচ্ছে কাগজটির দৈর্ঘ্য। তাহলে কাগজটার দৈর্ঘ্য পেলাম 12 সেন্টিমিটার, আর দৈর্ঘ্য যদি 12 সেন্টিমিটার হয় তাহলে প্রস্থ কত হবে? প্রস্থ হচ্ছে এক্স থেকে 5 বাদ, মানে 12 থেকে 5 বাদ দিলে 7 সেন্টিমিটার হলো। এইবার দেখো যদি
কি জানতে চেয়েছিল, ওই আয়তাকার কাগজটির পরিসীমা কত। তাহলে ওই কাগজটির পরিসীমা কত হবে, পরিসীমার সূত্র কি, আমরা জানি পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটা হচ্ছে পরিসীমার সূত্র। একটা আয়তাকার জমির পরিসীমা বের করতে গেলে কী করে করতে হয়, 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। এটা কি করে হয় বলো তো, একটু ছোট্ট করে বলে দিচ্ছি। তুমি যে ঘরটাতে বসে আছো সেই ঘরের সামনের দিকে তাকাও, সেটাকে যদি মনে করো দৈর্ঘ্য, আর তোমার ডান পাশেরটাকে যদি মনে করো যে প্রস্থ, তাহলে দেখো ওই দিকে দৈর্ঘ্য, আবার দেখো তোমার পেছন দিকে যে দেওয়ালটা আছে তার দৈর্ঘ্যটাও কিন্তু একই সমান। তাহলে দুটো দৈর্ঘ্য পাচ্ছি। তেমনি তোমার ডান পাশে আর বাম পাশের দেওয়ালের যে দৈর্ঘ্য, মানে মেঝে বরাবর যে দৈর্ঘ্য, সেই মেঝে বরাবর যে প্রস্থ, সেই প্রস্থ দুটো কিন্তু সমান সমান হবে। সেই জন্য দুবার দৈর্ঘ্য আর দুবার প্রস্থ মিলে তো গোটা ঘরটার চারপাশের দৈর্ঘ্য, সেটাই হচ্ছে পরিসীমা। তাহলে পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্যর মান পেলাম 12, আর প্রস্থ পেয়েছি কত, প্রস্থ পেয়েছি তোমার 7 সেন্টিমিটার। প্রস্থ হলো 7 সেন্টিমিটার। 12 এর সাথে যোগ করলে কত হয়, 19। 19 দুগুণে 38 সেন্টিমিটার। দিস ইজ অ্যান্সার। চলো এবার 12 দাগের অঙ্কটা আমরা দেখি। দেখো 12 দাগের অঙ্কটাই কি বলছে, সিরাজদের বর্গাকার বাগানের অঙ্ক পড়তে পড়তেই কিন্তু বুঝতে হবে। অঙ্কের ভাষা যদি বুঝতে না পারো কখনোই অঙ্ক করতে পারবে না। অঙ্ক পড়ার সাথে সাথে তার ভাষার অর্থ বুঝতে হবে, তাহলে তুমি অঙ্ক খুব সহজে করতে পারবে। সিরাজদের বর্গাকার বাগানের, বাগানটা হলো বর্গাকার, তার বাইরের চারিদিকে, ওই বাগানটার বাইরের দিকে চারিদিক মানে 4টে দিক বরাবর 2.5 মিটার চওড়া একটা রাস্তা আছে। মানে চারিদিকে রাস্তাটা চওড়া কিন্তু সমান চওড়া, 2.5 মিটার 2.5 মিটার করে। রাস্তাটির ক্ষেত্রফল যদি 165 বর্গমিটার হয়, তাহলে বাগানটার ক্ষেত্রফল এবং কর্ণের দৈর্ঘ্য হিসাব করি। এখানে √2 মান ব্র্যাকেটে 1.414 দেওয়া আছে। চলো এবার অঙ্কটা আমরা দেখে নিই। কি বলা আছে, ধরে নিলাম যে দেখো এই হচ্ছে মনে করো এটা হলো বর্গাকার বাগান, এই অংশটুকু মনে করো বর্গাকার বাগান। এটা যদি বর্গাকার বাগান হয়, বর্গাকার মানে তার চারিদিক সমান সমান, মানে এই পাশের এক পাশের দৈর্ঘ্য যদি x মিটার হয়, তাহলে এটাও x মিটার, এটাও x মিটার, এটাও x মিটার হবে। এবার এই বাগানটার চারিপাশে দেখো এই যে একটা সমান চওড়া রাস্তা আছে, সেটা কত, 2.5 মিটার করে। মানে এইটাও 2.5 মিটার চওড়া, এদিকেও 2.5 মিটার চওড়া, এদিকেও 2.5 মিটার, এদিকেও 2.5 মিটার, 2.5 মিটার করে চওড়া রাস্তা। তো আমি ধরে নিলাম যে বর্গাকার বাগানটার দৈর্ঘ্য হলো 1 সেন্টিমিটার। অতএব এবার লক্ষ্য করো তো, যদি এটা 1 সেন্টিমিটার হয়, তাহলে রাস্তা সহ বাগানটার দৈর্ঘ্য কত হবে, মানে রাস্তা মিলে, মানে রাস্তার একদম এই মাথা থেকে শুরু করে বাগানটা দিয়ে গিয়ে একদম এই মাথা পর্যন্ত যদি যাই, মানে এইখান থেকে রাস্তার এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত এলাম, তাহলে এটা কতটা হবে। দেখো এই বরাবর এইটুকু যদি x হয়, আর এটা যদি 2.5 মিটার হয়, আবার এটা 2.5 মিটার, তাহলে 2.5 2.5 5 হয় না। তাহলে এই দুটো 2.5 মিলে 5, আর x মানে x + 5, তার মানে বুঝতে পারছি রাস্তা সহ বাগানটার দৈর্ঘ্য হবে x + 5। এবার এই দিকটা যদি x + 5 হয়, এখান থেকে এইটা পর্যন্ত কিন্তু এটাও হবে x + 5। কেন না, এইটুকু হলো 2.5, আবার এইটুকু হলো 2.5, তাহলে 2.5 2.5 কত হয়, 5 হয়, আর এটা x, তাহলে x + 5। তেমনি এটাও হবে x + 5, এটাও হবে x + 5। তার মানে বর্গাকার বাগানটার রাস্তা সহ দৈর্ঘ্যটা হবে x + 5 মিটার, প্রস্থও হবে x + 5 মিটার, মানে এটাও বর্গাকার। সেই জন্য লিখেছি রাস্তা সহ বাগানটার দৈর্ঘ্য দেখো x + 5 মিটার এবং প্রস্থ হলো x + 5 মিটার। তাহলে রাস্তা সহ বাগানটার ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল মানেই তো হচ্ছে বর্গাকার বাগানের ক্ষেত্রফল মানে কি, বাহু স্কোয়ার। তো বাহু তো পেলাম x + 5, দৈর্ঘ্য আর প্রস্থ একই একই, তাহলে x + 5 এর স্কোয়ার বর্গমিটার হবে। আবার রাস্তা বাদে, রাস্তা যদি বাদ দিয়ে দিই, এই রাস্তাটা যদি না থাকতো, তাহলে শুধু এই বর্গাকার বাগানটা থাকতো, তাহলে এই বর্গাকার বাগানের ক্ষেত্রফল কত, এই বর্গাকার বাগানের দৈর্ঘ্য যেটা হবে তার স্কোয়ার, মানে এই x আছে তার x এর স্কোয়ার, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার, সেই জন্য এটাকে কী লিখেছি, x² বর্গমিটার। তো একবার পেলাম রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল হলো এত, আর রাস্তাটা বাদ দিয়ে বাগানের ক্ষেত্রফল হচ্ছে এত। তাহলে রাস্তা সহ যা আছে সেখান থেকে যদি আমি এই অংশটুকুকে কেটে বার করে নিই, মানে বাদ দিয়ে দিই, তাহলেই তো আমি শুধু রাস্তাটা পড়ে থাকবে, এই অংশটুকু পড়ে থাকবে। মনে করো এই বরাবর আমি এটাকে কেটে বার করে নিলাম, তাহলে কি পড়ে থাকবে, এই রাস্তার পট্টিটায় থাকবে না। সেটাই করেছি। দেখো রাস্তাটির ক্ষেত্রফল হলো এই রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল থেকে শুধু বাগানটার ক্ষেত্রফল বাদ দিয়ে দিয়েছি,
এখন এক্স প্লাস ফাইভের হোল স্কোয়ারের ফর্মুলায় ভেঙে তাকে এটা পেয়েছি, আর মাইনাস এক্স স্কোয়ার এটা, ঠিক আছে। এই তাহলে এটা হলো রাস্তা বাদে ক্ষেত্রফল। অতএব রাস্তাটির ক্ষেত্রফল কত হবে? রাস্তাটার ক্ষেত্রফল হবে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল, যেটা একটু আগে দেখলাম, এই যে তোমার এক্স প্লাস ফাইভের হোল স্কোয়ার বর্গমিটার। আর এটা হলো শুধুমাত্র বাগানটার, রাস্তা বাদ দিয়ে বাগানের ক্ষেত্রফল হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে এটা থেকে এটাকে বাদ দিলে দেখো, এটাকে এক্স প্লাস ফাইভের হোল স্কোয়ারটাকে যদি ফর্মুলায় ভাঙি তাহলে কী পাবো? এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এই যে এটা হলো এ, এটা হলো বি, মাইনাস এক্স স্কোয়ার। দেখো কাটাকাটি করে যোগ বিয়োগ করে কী পেলাম? 5 দুগুণে 10x প্লাস 5 স্কোয়ার 25। এবার দেখো বইতে কিন্তু রাস্তাটার ক্ষেত্রফল বলে দেওয়া আছে 165 বর্গ মিটার। তার মানে এই যে রাস্তাটার ক্ষেত্রফল ক্যালকুলেশন করে এটা পাচ্ছি 10x প্লাস 25 বর্গমিটার। তাহলে হিসেব মতন এই 10x প্লাস 25 মানেই তো হলো 165। এবার এটাকে ক্যালকুলেশন যদি করি তাহলে 10x থাকলো, 25 ওই পাশে গেল, দিয়ে যোগ বিয়োগ করে এদিকে 140 পেলাম, এদিকে 10x। তাহলে এক্সের ভ্যালু কত পেলাম? 14। এক্স কী ধরেছিলাম বলো তো? এক্স ধরেছিলাম বাগানটার দৈর্ঘ্য। তাহলে দেখো বাগানটার দৈর্ঘ্য কিন্তু আমি এখানে পেয়ে গেলাম কত? 14 মিটার। অর্থাৎ বর্গাকার বাগানটির দৈর্ঘ্য হলো 14 মিটার। তাহলে বর্গাকার বাগানটার ক্ষেত্রফল কত হবে? 14 স্কোয়ার, মানে 196 বর্গমিটার। আর তার কর্ণ কত হবে? এই যে মনে করো এটা, এবার এখানে এই বর্গাকার বাগানের কর্ণ জানতে চেয়েছে। কর্ণ মানে এক কোণ থেকে আরেক কোণ পর্যন্ত দূরত্বটা, এইটা। এবার বর্গক্ষেত্রের কর্ণের একটা ফর্মুলা হচ্ছে কি? √2 ইন্টু বাহু। বর্গক্ষেত্রের কর্ণ মানে হচ্ছে √2, বর্গক্ষেত্রের কর্ণ মানে √2 ইন্টু বাহু। এটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলা, √2 ইন্টু বাহু। এই যে √2 ইন্টু বাহু। তাহলে √2 কর্ণ দৈর্ঘ্য সমান কত হবে? √2 ইন্টু বাহু হলো 14 মিটার পেলাম এখনই, 14 মিটার। এবার √2-র ভ্যালু বইতে দেওয়া আছে 1.414 ইন্টু 14 গুণ করলে 19.796 মিটার। দিস ইজ অ্যান্সার। তো আজকে এই পর্যন্তই থাক, পরবর্তী পার্টে আবার বাকি অঙ্কগুলো নিয়ে আসবো। ওকে, টাটা।